টিবিএস মার্কেটসের আজকের পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব মোস্তাক আহমেদ সাদেক। উনি আইপিএসএল ব্রোকারেজ ফার্ম এটার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। উনি একজন বিচক্ষণ এবং অভিজ্ঞ বিনিয়োগকারী এবং স্টক ব্রোকার। আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো শেয়ার বাজারকে উনি কেমন দেখেছিলেন, এখন কেমন দেখছেন, এখন আমাদের কি করা উচিত, এগুলো। সাদেক ভাই, আপনাকে স্বাগতম স্টুডিওতে। ধন্যবাদ বাবু। সাদেক ভাই, আপনি তো দীর্ঘ ক্যারিয়ার আমাদের পুঁজিবাজারে, আপনি প্রাইভেট সেক্টরে এক্সিকিউটিভ ছিলেন, সেখান থেকে আপনি ক্যাপিটাল মার্কেটে ক্যারিয়ার কেন সিলেক্ট করলেন? সময়টা তো অনেক আগে। আসলে প্রায় 16 বছর চাকরি করেছে। চাকরি করার পরে যেটা দেখলাম সেটা কি ব্যবসা করতাম। আমরা তো রিটায়ার, মানে চাকরি ছেড়ার পর কি রিটায়ার করব, মানে ব্যবসা করব। একটা ব্যবসার তো স্টক মার্কেট তখন চাকরি অবস্থায় আমি আস্তে আস্তে বুঝতেছিলাম যে স্টক মার্কেটটা কী জিনিস। তখন ছোট ছোট আইপিও আসতো, অ্যাপ্লিকেশান করতাম, পাইতাম দু একটা। পাইলে পরে এটা দেখতাম যে এটা আবার ডাবল দামে বিক্রি করা যায়। কত সালের ঘটনা এগুলো? 80 সাল, 1980, 82, এইরকম 83 এই টাইমে। আমি চাকরি ছাড়ছি 82-তে। 84-এ আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ, 85-এ আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ মেম্বার হয়েছি। এই ছিল তখন ঢাকা স্টক এক্সচেঞ্জ খুব যে এখন যে যেরকম ভলিউমে হয় সে ভলিউম ছিল না। 35 লাখ 30 লাখ কোটি টাকার ট্রানজ্যাকশন হইলে আমরা মনে করতাম যে অনেক হয়েছে। আস্তে আস্তে ভালো ভালো আইপিও বলতে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ছাড়া তেমন কোনো আইপিও আসে নেই। তারপরে আসলো একটা সবচেয়ে বড় যেটা আমার মানে ইয়ে করে, সেটা হচ্ছে একটা শেয়ার আসলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল উইথ এ প্রিমিয়াম অফ 900%, মানে 900% প্রিমিয়াম। দ্যাট ইজ 10 টাকার শেয়ার 90 টাকা দিয়ে আসলো, বা 100 টাকা, তখন 100 টাকা ছিল, 100 টাকার শেয়ার 900 টাকায় আসলো। সাবস্ক্রিপশন হইলো, কিন্তু মার্কেট মানে সবাই ভয় পেয়ে গেল 900 টাকা বোধহয় ডিভিডেন্ড দিতে পারবে না, এই করতে পারবে না ইত্যাদি কারণে। বাজারে এটা অনেক সময় অনেক লোতে বিক্রি হয়ে গেল, মানে 800-700 টাকা পর্যন্ত চলে আসছিল, 70 টাকায় চলে আসছে। 10 টাকা ফেস হিসাব। তখন যারা কিছু শেয়ার কিনছে, যারা 80 টাকা 90 টাকায় শেয়ারগুলো কিনে রাখছে, আজকে দেখেন এটার দাম 300 টাকার কাছাকাছি, 200। প্রতি বছর এই 100% কাছাকাছি বা মোর দেন দ্যাট তারা ডিভিডেন্ড দেয়। ওই যারা বিনিয়োগ করছে সেই টাকা উঠে গিয়ে এখন অনেক প্রফিটে আছে। এরকম সিলেক্টিভভাবে যদি কিছু শেয়ারে বিনিয়োগ করা যায়, যে প্রশ্নটা আপনি আমাকে আর অফ দ্য রেকর্ড করছিলেন, সেটা হচ্ছে যে কোন শেয়ারে কিনে আপনি বলছিলেন কথায় কথায় আপনি সবচেয়ে বেশি লাভ হচ্ছে আপনার। বাংলাদেশ অক্সিজেন যখন আসে, বিওএল তখন ছিল নাম, তখন এটা 10 টাকার শেয়ার আসলো পরে এটা বাজারে অ্যাপ্লিকেশন করলাম, হ্যান্ড করলাম, বেশ কিছু শেয়ার পাইলাম, বাজার থেকে কিছু কিনলাম। এটা মার্কেট স্টার্টই করলো 25 টাকা দিয়ে। তা আমি মনে হয় মাই গড, ইটস এ ভেরি গুড ইনভেস্টমেন্ট। আপনার ফেস ভ্যালুতে সাবস্ক্রাইব করছেন? আমরা 10 টাকায় সাবস্ক্রিপশন হয়েছে, সেটা আজকে অনেক টাকা। তাই আমি কিছু শেয়ার বলটা রেখে দিলাম যে যা দেখি কী হয়। তাদের বোনাস শেয়ার দিয়ে এবং এই বোনাস ক্যাশ এসব দিয়ে প্রায় কোটিখানেক টাকা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, মার্কেট ভ্যালু, আজকের ভ্যালুতে। সেই শেয়ার বিক্রি করে আমি কিন্তু আমার মেয়ে বিয়ে দিয়েছি, আইপিও শেয়ার বিক্রি করে। তো অনেক বছর আমার মেয়ে বয়স তখন অল্প ছিল, 2 বছর 3 বছর ছিল তখন। হ্যাঁ, সেই সময় কিনছিলাম। এটা একটা আমার জন্য আমার একটা গৌরবের আর কি, যে আমি শেয়ার এরকম ভালো শেয়ার হোল্ড করলে যে পুরস্কারটা পাওয়া যায়। যে জিনিস ওয়ারেন বাফেট যেটা বলে, আমি তার শিষ্য। আমি সত্য কথা বলতে গিয়ে ওয়ারেন বাফেট ইজ মাই লর্ড।
ওয়ারেন বাফেটকে আমি ফলোয়ার, মানে তার কথা, তার চলা, তার সে বিনিয়োগ কেমনে করে, সে কি বলে, সে বৎসরে 2টা চিঠি দেয় তার চিফ এক্সিকিউটিভদেরকে, আর দ্যাটস ইট। সে গিয়ে ধমকও দেয় না, সে করে না, সে একটা জিনিস বোঝায় যে তুমি দেখো যে এই যে শেয়ারটা, তার পিছনে লোকটাকে, হু ইজ ম্যান বিহাইন্ড দি শেয়ার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ফান্ডামেন্টালি কতটুকু সাউন্ড সে আজকে শেয়ার চাচ্ছে, আগামী 5 বছর পরে গিয়ে কী দাঁড়াবে, তুমি ওইটুকু দৃষ্টি করো। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আমাদের দেশের টোটাল ফান্ডামেন্টাল কাজ করে, এই কথাটা আমি গ্যারেন্টিতে বলবো না। অনেক সময় অনেক শেয়ারে তারা দেখায়, প্রসপেক্টাসে দেখায়, এতে দেখায় খুব ভালো ভালো, কিন্তু পাবলিক হওয়ার পরে পাবলিকের কাছে যখন টাকাটা নিয়ে নেয়, তখন ওনারা দেখা গেল যে চেহারা বদলে গেছে, সে হারে পে আউটও করে না, সেই ফাংশনও করে না কোম্পানি, ফলে মানুষের খুব আস্থাহীনতায় ভোগে। সেগুলো তখন সিকিউরিটি এক্সচেঞ্জ যদি একটু কড়াকড়ি করে, তাহলে এখন যেমন কড়াকড়ি করছে, যেমন করলে পাবলিক কিন্তু সাফার করতেছে। ফর এক্সাম্পল, যেমন এখন একটা দুঃসময় চলতেছে পুঁজিবাজারে, সবচেয়ে বড় দুঃসময় পুঁজিবাজারে চলতেছে, কারণ হচ্ছে লং টার্ম। একে তো হলো যুদ্ধের ডামাডোলে সারা পৃথিবীব্যাপী ইকোনমিক ক্রাইসিস একটা হয়েছে। দ্বিতীয়ত হলো আমাদের করোনা, আমাদের স্টক এক্সচেঞ্জ বন্ধ ছিল, যে করোনার এফেক্ট এখনও আছে, ইকোনমিক্যালি আমরা এখনও দাঁড়াতে পারিনি। এখন আমাদের বাজার যে একটা অচল অবস্থা, সব শেয়ারের দাম কমছে, ঠিকমতো কমছেও না, শেয়ার বিক্রি করা যাচ্ছে না। তো এই অবস্থাটাকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এইটা ইন্ট্রোডিউস হয়েছে ফ্লোর প্রাইসের জন্য। তো ফ্লোর প্রাইসটা কেন আসলো? ফ্লোর প্রাইসটা আসলে মানুষ প্যানিক করে সেল করছে, যেসব শেয়ার এর নিচে যাওয়া উচিত না, কোনো কারণেই নাই, সেই শেয়ারগুলো মানে কমতেছিল। তখন সিকিউরিটি এক্সচেঞ্জ ভাবলো যে প্যানিক হয়ে গেছে, মার্কেটটা টোটাল ক্র্যাশ করে দেবে। টু স্টপ দিস ক্র্যাশ তারা ওই করলো, ফ্লোর প্রাইস ইন্ট্রোডিউস করলো, যে এর নিচে নামতে পারবে না। তো ঠিক আছে, কিন্তু এই ফ্লোর প্রাইস অনেক সময় করে অনেক কারণে, কিন্তু এরকম দীর্ঘ সময় চলে না। এখন যেটা হয়েছে অচল অবস্থায়, এটা ফ্লোর প্রাইসের যে এফেক্ট, কারণ অনেক ভালো ভালো শেয়ার, ফান্ডামেন্টালি সাউন্ড শেয়ার, সেগুলো ফ্লোর প্রাইসে আটকে গেছে, আপনি বাজারে বিক্রি করতে পারতেছেন না। ফলে হয়েছে কি, আপনার একটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছেন, আপনার আস্থার অভাব হচ্ছে। তো ফ্লোর প্রাইস বেশি দিন রাখাটা ঠিক না। যাই হোক, ওনারা সাপোর্ট লেভেল পাচ্ছে না দেখে ব্যাংকের থেকে, বা মানে যারা বড় বড় বিনিয়োগকারী বা মার্চেন্ট ব্যাংক যেটি বলেন, ওখান থেকে একটা সাপোর্ট লেভেল আসতেছে না। আইসিবির কাছে টাকা নাই, আইসিবিকে কিছু টাকা দেওয়া হয়েছিল, সেটা নাকি তারা অ্যাডজাস্ট করছে। তো ফলে হয়েছে কি, যে মানুষের আস্থাহীনতার যে এখন যেটা চরম আস্থাহীনতায় ভুগতেছে বাজার, এইটাকে একটু সাপোর্ট লেভেল আসলে, যে কোনো লেভেল থেকে হোক, সেটা ব্যাংকিং সেক্টর থেকে হোক, আইসিবির মাধ্যমে হোক, বা মার্চেন্ট ব্যাংকের থেকে হোক, একটা সাপোর্ট লেভেল বাজার কিন্তু ঘুরে দাঁড়াবে। বাজার এমন কোনো কিছু হয় নাই, যুদ্ধ যেটা হয়েছে রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে, এটার জন্য আমাদের কিছু খাদ্যশস্য বা কিছু কিছু জায়গাতে এফেক্ট করবে, কিন্তু টোটাল সার্বিকভাবে সমস্ত বাজার এফেক্ট করার কথা না। আমাদের সাধারণ যেসব ওষুধ কোম্পানিগুলো, যেসব দেশের যেসব কোম্পানি, এগুলিতে এফেক্ট করবে কেন? যারা এই খারাপ সময় ভালো করছে, হ্যাঁ, এখন খারাপ সময় তো তারা ভালো করতেছে, এইগুলো তো এফেক্ট করে গেছে। তো সেই জন্য মানে এখন যে ফ্লোর প্রাইসটা আছে, সেটাকে আপাততভাবে যে 10%-এর নিচে আছে, সেভাবে এক্সপেরিমেন্ট 1% না কমায় দিয়ে আপনার 5% দেন, 7% দেন, 6% দেন, এভাবে দিয়ে ফ্লোর প্রাইসটাকে উঠায় দেওয়া উচিত। না হলে মানুষের আস্থা ফিরে আসবে না। আচ্ছা, 2 নম্বর হলো, মানুষের আস্থা ফিরাতে হলে যেটা হচ্ছে যে কনফিডেন্স লেভেল বিল্ড করতে হবে। কনফিডেন্স লেভেল বিল্ড করতে গেলে যেসব আনুষঙ্গিক কাজগুলি করতে হবে, কোম্পানিগুলোর ডিভিডেন্ড ডিক্লারেশন, স্বচ্ছতা আনতে হবে মার্কেটে, এইগুলি যদি আনেন, তাহলে আবার মার্কেট ঘুরে দাঁড়াবে। আবার মার্কেট দেখেন, এই দুঃসময়ে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের স্টক মার্কেটও দেখেন, আমেরিকার স্টক মার্কেট দেখেন, আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের স্টক মার্কেট দেখেন, সবগুলো দেখেন, কিন্তু আমাদের মতো প্যানিক কিন্তু কেউ হয় না, এমনভাবে হয়নি। সেই 80 দশক থেকে শুরু করেছেন, অনেক চড়াই উতরাই দেখেছেন বাজারের।
আপনি স্মরণ করতে পারেন কিনা যে এই দরপতনগুলো যারা সার্ভাইভ করেছে তারা পরে ভালো ধরেন আমি করেছে? বলি আপনাকে, আপনার প্রশ্নটা আমি বুঝে গেছি। 96-এর কাহিনী যদি আনি আমি, 96-এ রাস্তায় মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের থেকে আরম্ভ করে ইত্তেফাকের পর্যন্ত যদি পুরো রাস্তার দুই পাশে মানে পেঁয়াজ মরিচ সবজি যেরকমটা বেচে এরকমটা শেয়ার বেচা হচ্ছিল। সেই শেয়ারগুলো কি হয়ে দাঁড়ায় ভেরিফাইড, সার্টিফাইড, ওর এটা কি ডুপ্লিকেট ফেক কাগজ, এই পাগল হয়ে গেল, মনে করলো যে আজকে কিনলে কালকে লাভ, এই করে বাজারটাকে শেষ। তখন কেউ এইটাকে স্টপ দেওয়া হয় না, সিকিউরিটি এক্সচেঞ্জ তখন সেভাবে আগায় আসে নাই। তারপরে মার্কেট ক্র্যাশ করলো। ক্র্যাশ করার পরে তো কারণ অনেক দিন লাগছে এটা বিল্ড করতে আবার, ঠিক আছে। তারপরে আসেন আপনার ক্র্যাশের সময় আপনি শেয়ার হোল্ড করতেছিলেন? আমি আই ওয়াজ হোল্ডিং দিস মোস্ট। আমার ফরেন ইনভেস্টার তখন ছিল, আমাকে ডাকছিল তখন, আমি আই ওয়াজ ইন হংকং। তো হ্যাঁ হোল্ড করতেছিলাম, ফরেনাররাও হোল্ড করতেছিলাম। ফরেনাররা বিক্রি করছিল কিছু শেয়ার, কিন্তু মোস্ট অফ দ্য শেয়ার রয়ে গেছিলো। তারপরে আসেন আপনি 2010-এ, 9-এর থেকে আরম্ভ হয়েছে মার্কেট। তারপর ক্র্যাশ করলে মার্কেট বিল্ড করতে 96 থেকে বিল্ড করতে করতে প্রায় অ্যাবাউট 7-8 বছর লাগে। যখন হইল তখন 2010 সালে আবার বুম হইলো বাজার। বুম হলো, এত বেশি বুম হলো মার্কেট, ব্যাঙ্কগুলো অন্য কোনো কাজ টাজ ফালায় থেকে বিনিয়োগ করে সব মানে শেয়ার মার্কেটে ঢুকলো। তখন IMF মানে ধমক দিল বাংলাদেশ ব্যাংক, বললো যে তোমরা কি শুরু করছো, তোমরা যদি এই করো মার্কেট যদি ক্র্যাশ করে তো সব ব্যাংক বসে যাবে। তো বাংলাদেশ ব্যাংক হঠাৎ করে একটা সার্কুলার দিল, এত তারিখের মধ্যে সবাই ব্যাংক থেকে শেয়ার মার্কেট থেকে উইথড্র করো। সাডেনলি সবাই একসাথে উইথড্র করতে গেল, আবার ক্র্যাশ করলো। তো একটা জিনিস কি, এটা আপনার একটা আইন প্রণয়ন করেন বা নির্দেশনা যায় দেন, এটার এফেক্ট আর আফটার এফেক্ট কী হবে এটা ভেবে বুঝে শুনে করা উচিত। যে 2010 সাল থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমি নামতেই অ্যালাউ করলাম কেন সবাইকে, আর সবাইকে একসাথে উইথড্র করতেই বা বললাম কেন। একদিনে তো ইনভেস্ট করে নাই। হ্যাঁ, তারা তখন যেভাবে পারে, এবং সার্কুলারের মধ্যে এমডি উইল বি পার্সোনালি রেসপন্সিবল, যে সে যদি এত তারিখের মধ্যে উইথড্র না করে মার্কেট থেকে। তো যে কে কার আগে বিক্রি করবো, কত বিক্রি করবো, মার্কেট ক্র্যাশ করলো আবার। আপনি লাইফে লংগেস্ট শেয়ার হোল্ডিং কত বছর? সবচেয়ে বেশি সময় ধরে রাখলেন কোন শেয়ারটা? 20 বছর আছে। কোন কোম্পানি? আছে বাংলাদেশ অক্সিজেন, যেটা আছে অক্সিজেন আছে, স্কোয়ার ফার্মাসিউটিক্যাল আছে, ব্যাকসেম আছে, অনেক ভালো ভালো শেয়ার আছে। আচ্ছা, লং টার্ম ডিভিডেন্ড খাচ্ছি আমি। আচ্ছা, ডিভিডেন্ড যা পাইছি আমি, তাতে আমার শেয়ারের দাম উঠে গেছে। তো আপনি কি এরকম আফসোস করেন কিনা যে একদম মার্কেট পিকে কিছু শেয়ার যদি বিক্রি করতাম, কেন করলাম না? এটা হয়, এটা বাবু অনেক সময় হয়, এটা আফসোস হয় না। মানুষ কার টাকার প্রতি লোভ নাই, লোভ হয় না। যে এমন আমি বলি যে আমার কাছে বেশ কিছু শেয়ার ছিল একটা কোম্পানির, চরম পর্যায়ে উঠে গেছে। আমি বললাম যে বিক্রি করে দিচ্ছি দেখি তো কমে গেছে পরের দিন, তারপরের দিন দিয়ে আরও কমে গেছে, আরও কমছে, দূর হাট বিক্রি করলাম না, এখনও রয়ে গেছে। আফসোস তো হয়ই তখন যে আমি কেন বিক্রি করলাম না। হ্যাঁ, তো এরকম মাঝে মাঝে হয় না যে। আপনার ম্যাক্সিমাম হচ্ছে লং টার্ম বাই এন্ড হোল্ড ইনভেস্টমেন্ট? আমি লং টার্ম ইনভেস্টার। ওকে, এখন আপনার শেয়ারগুলো কি অবস্থা, কি কি আছে? বেচতে পারতেছি না, কিন্তু ডিভিডেন্ডের উপর আমি ডিভিডেন্ড পাই, যা তাতে আল্লাহর মাশাআল্লাহ আমার জন্য। আমরা যারা এখন নতুন প্রজন্মে সঞ্চয় থেকে আস্তে আস্তে শেয়ার বাজারে বিনিয়োগ বাড়াতে চাচ্ছি, আপনি আমাকে কি পরামর্শ দিবেন? পরামর্শ দেবো এটাই যে ইউ হ্যাভ টু সি যে এই শেয়ারটা মানে অতীত কি, তার বর্তমান কি, ভবিষ্যৎ কি হবে, এই জিনিসটুকু পড়তে হবে, এই জিনিসটা বুঝতে হবে। নতুবা নিজে না বুঝলে যে বুঝে তার কাছে যেতে হবে যে এই শেয়ারটার অতীত কী ছিল, বর্তমানে কী আছে, ভবিষ্যৎ কী হইতে পারে। এর মধ্যে যদি বিনিয়োগ করে টাকা পুঁজি ঠিক থাকবে। আমার মনে হয় না, হ্যাঁ সাময়িকভাবে হয়তো কিছুটা কমতে পারে, করতে পারে, কিন্তু আমার মনে হয় না দেউলিয়া হয়ে যাওয়ার মতো কিছু হবে বা রাস্তায় বসে যাওয়ার মতো কিছু হবে। আচ্ছা, এখন আপনার পরামর্শটা তো আমার মাথায় এখন থাকলো, কিন্তু বাজারে মতিঝিল গেলে 5 জনে 5 রকমের কথা বলে। এইটাই আমরা সবসময় টিভিতে, মিডিয়াতে, সব দিক দিয়ে আমরা সবসময় একটা কথা বলি, আপনি বুঝে শুনে শেয়ার করেন। মানি ইজ ইয়োর্স। হ্যাঁ,
টাকাটা আপনার, ক্ষতি হলে আপনার হবে। এই লিফটে শুনলেন, রাস্তায় শুনলেন অমুক শেয়ারের খেলা হইতেছে, অমুক, শেয়ার নিয়ে খেলার কিছু নাই। শেয়ারে আপনি বিনিয়োগ করতেছেন, আপনার টোটাল টাকাটাই বিনিয়োগ করতেছেন না, আপনার যা সঞ্চয় আছে সঞ্চয়ের একটা অংশ আপনি বিনিয়োগ করতেছেন। বিনিয়োগ এর থেকে যে ব্যাংকে রাখলে যা হবে তার থেকে একটু বেশি পাওয়ার আশায় আপনি রাখতেছেন। তো সেটা যদি ভাবে করেন তাহলে আপনার যে রাস্তায় বসে যাওয়ার মতো এমন কিছু হবে না। আর যদি আপনি রাস্তা থেকে শুনে আইসেন অমুকে খেলতেছে এটা 300 টাকায় নিব আর আপনিও গিয়ে ঝাঁপায় ফুল, তাহলে আপনি একটা সময় পিলো পাসিকের মতো আপনি ধরা খায়। বুল মার্কেটে এগুলো কিছু শোনা যায় যে হয়তো বাড়ে, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আপনি যা নিজে শুনি একবার তার চিন্তা করেন, উল্টাটাই হয়। আপনি একবার নিজে চিন্তা করেন না যে আপনি একটা শেয়ারের, তার ব্যবসা নাই, তার বাণিজ্য নাই, কোম্পানি বন্ধ, সেইখানে তার শেয়ারটা নিয়ে উঠতেছে, কারণটা কি কারণে আমি নাম বলতে চাচ্ছি না, কারণ মিডিয়াতে এটা আসা উচিত না, নাম বলাটা উচিত না। আপনার কয়েকদিন আগে একটা শেয়ার মানে ইয়ের থেকে আসলো, আমাদের ওটিসি মার্কেট থেকে আসলো, আইসে 250 টাকা হয়ে গেল। আপনি বলেন তো রিজনটা কি? তাহলে ওটিসিতে গেল কেন? হ্যাঁ, তো এখানে আমাদের কর্মকর্তা বলেন, আমাদের যে রেগুলেটর বলেন, তারও কিছু ইয়ে আছে, হয়তো অ্যালাউ করলো কেন? এটা অ্যালাউ করা উচিত ছিল না। এই করার জন্য কারণ হচ্ছে যে আমি বুঝি না, আপনি তো বুঝেন, তো সেই জন্য একটা জিনিস পাওয়া উচিত ছিল না। এই ধরনের সাধারণ বিনিয়োগকারীরা ধোঁকা খেল একটা। এখন যে বাজার পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের ইনভেস্ট করতে চাইলে হ্যাঁ, অনেক ভালো ভালো শেয়ার আছে। কি ফোরকাস্ট করতেছেন? ভালো শেয়ার এই যে যদি ফ্লোর প্রাইসটা তুলে দেয় আপনার ভালো শেয়ারগুলো তো দাম আরো কমবে। প্যানিক হয়ে যাবে মানুষ, প্যানিক কিছু সেল হবে, কারণ অনেকের টাকার দরকার, এর দরকার, কিছু সেল হবে। সেলটা হওয়ার পরে গিয়ে বাজার এক জায়গায় স্থিতি হবে। বিনিয়োগ করেন আপনি, তো এই সেল, এই প্যানিকের সময় আপনি কিনবেন, মানুষ যখন বিক্রি করে তখন আপনার কেন বিক্রি করতেছে, প্যানিক হয়ে বিক্রি করে, তখন কিনেন, দিন পরে প্যানিক কেটে যাবে, তখন তো আবার শেয়ার উঠে যাবে, তখন আপনার উইল মেক মানি। এই যে এত বছরে বাংলাদেশের শেয়ার বাজারটা আপনি নিশ্চয়ই এখন যে অবস্থায় আটকে আছে, ফ্লোর প্রাইস না শুধু, এই তালিকাভুক্ত কোম্পানির সংখ্যা, কোয়ালিটি, রেগুলেশনস, এগুলোতে আপনি স্যাটিসফাইড কিনা? এই প্রশ্নটা সত্যি মানে যে আমাদের যে মার্কেটকে এক্সপান্ড করার জন্য যে অনেক কোম্পানি আছে এদেশে, অনেক অনেক ভালো ভালো ফার্মাসিউটিক্যাল আছে, অনেক ভালো ভালো অন্যান্য ইন্ডাস্ট্রি আছে, অনেক যারা এখনও লিস্টেড না, বুঝলেন? তাদেরকে লিস্টেড করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানি না। ধরুন অনেক আপনাদের স্টক এক্সচেঞ্জও মিটিং করে, রেগুলেটর থাকে, এইভাবে তো হয় না। আপনি কেন আসবেন না আর কেন আসবেন, এই দুইটা প্রশ্ন। যারা আসছে তারা কি বেনিফিট, ট্যাক্স বেনিফিট পাইছে, কি হয়েছে না হয়েছে এটা। আর যারা আসতে চাচ্ছেন না, কেন আসতে চাচ্ছেন না? তারা ট্যাক্সের ভয়ে তো আসতে চাচ্ছেন না, অন্য কোনো কারণ তো নাই। রেগুলেশন ওভার রেগুলেশন, তাহলে ওভার রেগুলেশন কমাইতে হবে। রেগুলেট করেন, কিন্তু ওভার রেগুলেট করেন না, প্যানিক করে দেন না ইস্যুয়ারকে। ইস্যুয়ার যদি প্যানিক হয়ে যায় তাহলে আপনি কার উপরে রেগুলেট করবেন? কাজে আপনার রেগুলেটরের উচিত হবে ইস্যুয়ারকে আস্তে আনা, যে তুমি আসো বাজারে, এমন কোনো প্যানিক হওয়ার মতো কোনো কিছু নাই। হ্যাঁ, কারণ ইস্যুয়ার তো চায় বাজার থেকে, ব্যাংকের ইন্টারেস্ট দিতেছে না, ব্যাংকে তো কি ইন্টারেস্ট, এটা ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট দেওয়া যাচ্ছে। পাবলিক থেকে নিলে তো ইন্টারেস্ট দিতে হচ্ছে না, সেইটুকু যদি ডিভিডেন্ড দেয় তাহলে পাবলিক খুশি। সাদেক ভাই, একটা জিনিস যে আমি আমার অ্যাসেটের কত পার্সেন্ট স্টকে রাখবো, এই ধরনের একটা প্রশ্ন সবসময় আসে। তো এটা ডিপেন্ড করে আপনারটা, যেমন আপনি পার্সোনাল বা আপনার এই ডিলার অ্যাকাউন্টে কত পার্সেন্ট ক্যাশ রাখেন, বা এই মুহূর্তে কত পার্সেন্ট স্টকে আছে? পার্সেন্টেজ ওয়াইজ বলাটা ঠিক না, আমি বলি এভাবে যে ডিলার অ্যাকাউন্টে আমাদের একটা মিনিমাম অ্যামাউন্ট থাকতে হবে প্রত্যেকটা ডিলারের। ইট ইজ সিকিউরিটি এক্সচেঞ্জের রেগুলেশন আছে। আপনি যদি ইফ ইউ মেক মানি আউট, আপনার কোম্পানির টাকা তো পড়েই থাকবে, ডিলারে রাখেন। ডিলারে রাখলে আপনি এই শেয়ারটা কিনলেন, পরের দিন বেচলেন। ডিলারের লোকসান করি না আমরা, তা না, লোকসানও করি আমরা। ডিলার অ্যাকাউন্টে যে সব প্রফিট হয়, নট ন্যাচারালি, ডিলারের লোকসানও হয়। এখন যেমন একটা কদিন আগে একটা ব্যাংক কিনছিলাম, সেটা এখন 9 টাকা,
10 টাকাতে কিনছি আইপিওতে। আইপিওতে। তো এটা লোকসান হয় না, ডিলার অ্যাকাউন্টে লোকসান হয় মাঝে মাঝে, মাঝে মাঝে, বাট ডিলার অ্যাকাউন্টে পয়সা কামান যায়। সাধারণভাবে আমি বলবো কত পার্সেন্ট আপনি বিনিয়োগ করবেন। হ্যাঁ, আপনার শেয়ার বিক্রি করে যেন বাজার করতে না হয়, এই অবস্থা রেখে আপনি সঞ্চয় রেখে আপনার সঞ্চিত টাকার এই পোর্শনটুকু রাখবেন, যাতে আপনার বাজারে যদি আল্লাহ না করুক একটা কোনো কারণে আপনি ক্র্যাশও করে বাজার একটু এদিক সেদিক হয়, বা বাজার ঊর্ধ্বগতির কারণে আপনি ঠিক আছে আপনি এখন বেচবেন না পরে বেচবেন, তো সংসার তো চলতে হবে, সংসারের টাকা যেন টানতে না হয়, এইটুকু টাকা আপনার হাতে রাখবেন। আপনি কি মার্জিন লোন নেন? হ্যাঁ, মার্জিন লোন দেওয়া হয়, মাঝে মাঝে দেওয়া হয়। আচ্ছা, এটা কি মানে অল্প সময়ের জন্য নেন নাকি সারা না, বছর? আমি মার্জিন লোন সাধারণত ডিসকারেজ করি, আমার ক্লায়েন্টদেরকে সিরিয়াসলি ডিসকারেজ করি। কারণ হচ্ছে যে আপনি যে টাকাটা কামাবেন, তা আমার সুদ দিতেই তো শেষ হয়ে যাবে। আচ্ছা। কাজে আপনি এইটা মার্জিন লোন আমি খুব সবসময় ডিসকারেজ করি, সিরিয়াসলি ডিসকারেজ করি, যে আপনি সাময়িক 1 দিন 2 দিনের জন্য নিতে পারেন, কিন্তু আপনি মাসের পর মাস মার্জিন লোন নিয়ে এরপর দিবেন না, দেখেন না সব। এক্স্যাক্টলি, আপনি যে অ্যাপ্রোচের কথা বললেন যে বাজারের ভলাটিলিটি বা লং টার্ম হোল্ড করার জন্য, তো মাঝখানে এই যে এখনই যে শেয়ারগুলো আপনার ফ্লোর প্রাইস উঠে গেল 20-30% পড়ে গেল আপনার, এগুলো যাদের মার্জিন লোনে কিনা আছে তাদের তো সমস্যা, তারা শেষ। ওকে, সাদেক ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ বাবা আপনাকে আমার ডাকার জন্য। হ্যাঁ, দর্শক, মুস্তাক আহমেদ সাদেক ভাই, উনি ওনার বিনিয়োগ ক্যারিয়ারের গল্প শুনলাম আমরা। আসলে অত্যন্ত লং টার্মে উনি যেটা বললেন যে শেয়ারগুলো কেনার পরে 20 বছর শুধু ডিভিডেন্ড দিয়েই এই টাকা তার উঠে গেছে, এবং এখন এই শেয়ারের দাম বাড়ুক কমুক এ নিয়ে তো ওনার ঘুম ডিস্টার্ব হবে না আর কি। তো পরের পর্বে দেখা হবে নিশ্চয়ই।